এবারেই প্রথম আমরা স্বাধীনতার পরে একটা প্রাণবন্ত সংসদ পেয়েছি। মনে করি এটাকে আমি বিরোধী দল হিসাবে আমি বেস্ট বিরোধী দল বলবো বাংলাদেশের ইতিহাসে, যেটা স্পিকার বলেছেন, আমি ওনাকে কোট করছি। বিএনপি জামায়াতকে যদি বলি, একেবারে জিয়াউর রহমানের হাত ধরেই তো জামায়াতের প্রতি জামায়াত রাজনীতিতে আসছে। এখন জামায়াতের পাশে ছিল বিএনপি সবসময়, জামায়াতকে তাদের দলে বা তাদের জোটে নেওয়া হয়েছিল, মন্ত্রিত্ব দিয়েছিল, এরকম একটি কথা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়। এখন জামাত বিএনপি ক্ষমতা আসার পর থেকে অর্থাৎ মুনাফিকি করছে এই কথাও বলছে, আবার পিছন দিক থেকে ছুরি মারার কথা বলছে। জামায়াত বিএনপিকে পিছন দিক থেকে ছুরি মারতে চায় কেন? দুটো ইস্যুজে আলাপ হয়েছে, রাশেদ ভাই কভার করেছেন। ছাত্র রাজনীতি নিয়ে সামান্য একটুখানি অ্যাড করে দিই। দেখেন, রাশেদ ভাইরা কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ের একজন সৈনিক। রাশেদ ভাই, নূর এবং ছাত্রলীগ বিরোধী ক্যাম্পাসে যে আন্দোলন, ওনারা নিজেরা ছাত্রলীগের সাথে ইনভলভ থাকলেও বা জোর করে বাধ্য হলেও ওনারা ছাত্রলীগ বিরোধী আন্দোলন করে, কিন্তু আপনাকে আমি নেগেটিভলি বলছি না, নেগেটিভলি বলছি না, আমি পজিটিভলি বলছি। না, সেটা সবার জন্য আমি পজিটিভলি বলছি। আমি বলছি ছাত্রলীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যখন সরাসরি রাজনৈতিক দলগুলো এবং ভয়েস রেজ করতে পারতেছিল না, সেই সময়ের তরুণ নেতা কিন্তু রাশেদ, নূর, ওনারা। তো এটা কিন্তু ওনাদের এই যে ফেসিবাদ বিরোধী লড়াই, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিভীষিকা, এটা ওনারা ভালো করেই জানেন। তো একটা জিনিস আমার কাছে এখানে একটু দুঃখজনক লাগলো, যেটা যে রাশেদ ভাই বলছিলেন যে একটা স্টেরিওটাইপিক্যাল কথা আর কি, যে হিজাব পরা, নিকাব পরা মেয়েদেরকে দেখা গেছে মানে এরা শিবির ছাত্রী সংস্থা হতে পারে। এটা ধরেন ছাত্রলীগের আন্দোলনের সময় এই ধরনের ঘটনাগুলো হতো। 2008 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল একবার আমরা ক্যাম্পাসে থাকতে, ওনারা তো 18-তে করলেন। 8 সালেও এরকম কোটা বিরোধী আন্দোলন হয়েছিল এবং আন্দোলনটা যখনই জমে উঠলো, প্রচুর ছাত্ররা যারা লাইব্রেরিতে পড়তো বিসিএস এর প্রস্তুতি নেয়, তারা সবাই নেমে আসছিল। তারপরে ছাত্রলীগ করলো কি, যে এরা শিবির এটা সেটা বলে পিটা বন্ধ করে দিল। 2018-তে যখন কোটা আন্দোলন হলো, তখন কিন্তু রাশেদ ভাইকে দিনের পর দিন যারা করছে, আমরা তখন বাইরে ছিলাম, আমি অবজার্ভ করতাম সবসময় দেশের ঘটনাগুলো। দিনের পর দিন 71 টিভির একজন উপস্থাপিকা ছিল যে রাশেদ শিবির, আপনাদের ভিতর শিবির আছে। নূর প্রতিনিয়ত এটা নিয়ে বার্গেন করতে হতো, না আমরা শিবির না। তারপরে তারা কিন্তু স্লোগান দিতে বাধ্য হয়েছে যে আমরা মুজিবের বাংলায় বৈষম্য চাই না। এটা কিন্তু একটা কৌশল ছিল, আমি জানি, কারণ তারা মুজিবকে ওন করে, ব্যাপারটা এরকম না। কিন্তু এই যে আমাকে শিবির বলা হচ্ছে, আমার অধিকারটা আদায় করতে গেলে এটার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এখন যদি এসে আমরা আবার সেই স্টেরিওটাইপিংটা বলি যে সাধারণ ছাত্রদের কনসার্ন না শুনে তাদেরকে ব্রেকেট বন্দি করতে চাই বা তাদেরকে ট্যাগিং করতে চাই যে এরা শিবির, ছাত্রী সংস্থা, গুপ্ত, তাহলে সাধারণ ছাত্রদের যে ভয়েস, এটাকে বরং আমি স্টেরিওটাইপ করছি। এটা আমি মনে করি না, ওনাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে ওনারা আসছে এটার সাথে কন্ট্রাডিক্টরি। আরেকটা যেটা রাশেদ ভাই বলছিলেন যে দেখেন, যদি শিবির প্রকাশ্য রাজনীতি না করে এরকম সাধারণ ছাত্র নামে আন্দোলন করে, তাহলে গুপ্ত হবে, অন্যান্য ছাত্ররা নির্যাতনের শিকার হবে, এটা দোষ কিন্তু শিবির হবে। দেখেন, জিনিসটা খুবই একটা মানে খারাপ কথা, যে যদি এটা না হয় তাহলে কিন্তু গুপ্ত বলে নির্যাতনের শিকার হবে, তখন আমাদের দোষ দিতে পারবেন না, কারণ আপনাদের কারণে। আমি আশা করব এটা রাশেদ ভাই সিরিয়াসলি মিন করেন নাই, এবং এটা আমরা আশা করি না ছাত্র দলের এরকম কিছু না করুক। ছাত্র দলের এরকম না করা উচিত, বা এই ধরনের কোনো প্ল্যান থাকলে করা উচিত না, কারণ ছাত্রলীগের পরিণতি আমরা দেখেছি। চট্টগ্রামে ভিন্নভাবে উত্থাপন করছে না, চট্টগ্রামের যে ঘটনাটা রাশেদ ভাই বলছে, ওটা আমি অবশ্য ছাত্র শিবিরের নেতা ফরহাদের একটা টক শোতে দেখেছি। উনি এক্সপ্লেন করেছিলেন যে যখন ওই লেখার মধ্যে এখানে সেখানে দেয়ালে গুপ্ত লিখেছিল, আমরা এগুলো নিয়ে তামাশা করেছি, ছবি তুলছি, ইয়ে করছি, কোনো প্রতিক্রিয়া দেখানি। ইভেন ডাকসুর ভিতরে গিয়ে ওরা লিখেছে চট্টগ্রামের কথা ওরা এটা বললো যে এরপরে তারা তাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, এই জন্য অভিযোগ জানাইতে গেছিল অধ্যক্ষের রুমে, সেখানে তাদের উপর হামলা হয়েছিল, এগুলো নিয়ে ঘটনা হয়েছে। যাই হোক, এটা আমি ইয়ে করতে চাই না, এটা তাদের বক্তব্য ছিল, আমি সেই কথাটাই বলতেছি আর কি। তো এখন এই যে সাধারণ ছাত্রদের আন্দোলনকে এভাবে ট্যাগ করে ইয়ে করা, এটা হচ্ছে আমার কথা হচ্ছে যে ছাত্রদল একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের সাথে বসা উচিত, যে আমরা তোমাদের অপিনিয়ন চাই, তোমরা কি হলে চাও না ক্যাম্পাসে অ্যালাউ করবে, এরকম, বা কি ধরনের ছাত্র রাজনীতি তোমরা চাও, আমরা গঠনমূলক ছাত্র রাজনীতি করতে চাই, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে। আমার কাছে মনে হয় সেটা বরং ছাত্র দলের জন্য ভালো হবে। তা এটাতে হল সংসদে নির্বাচন করছে, আমরা অক্সফোর্ড ইউনিয়নের নির্বাচন দেখি, দেখেন সারা দুনিয়ায় কিন্তু আমাদের ফরম্যাটের ছাত্র রাজনীতি কম, খুব রেয়ার, সাউথ এশিয়ার বাইরে, মানে ইভেন ইন্ডিয়া তো এ ধরনের না। তো এই অক্সফোর্ড ইউনিয়নের নির্বাচন হয়, ওগুলো কিন্তু অ্যাপলিটিক্যাল নির্বাচন হয়, যে কেউ ইলেকশন করে, স্টুডেন্টরা হল সংসদে, ইভেন ডাকসুতে আমি মনে করি যে কেউ ইলেকশন করতে পারে, নির্বাচন করবে, জিতবে। এটার জন্য যে ছাত্র রাজনীতি লাগবেই, এটা ম্যান্ডেটরি মনে করা উচিত না। ছাত্র রাজনীতি নিয়ে এই কথা বলে আমি একটু যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক রাজনীতি করছেন,
করছেন আমি একটা যদি অভিযোগ আসছে। আমাদের রাশিদ ভাই তো অবজার্ভ করছেন ডেফিনেটলি সংসদের প্রথম অধিবেশনটা আমি যদি ছোট করে বলি যে সংসদের প্রথম অধিবেশনটা দেখে আমার অ্যাসেসমেন্ট যেটা, এবং স্পিকার বলেছিলেন যে আমরা অতীতে এ ধরনের বিরোধী দল সংসদে পাই নাই, এবারই প্রথম আমরা এত ভালো বিরোধী দল পেয়েছি। এবং সংসদে যেটা হয়েছে যে সরকার দল বিরোধী দল কিন্তু সৌহার্দ্যপূর্ণ কনভারসেশন করছে, ডিবেট করছে, কখনো কখনো খোঁচাখুচি করছে, বাট সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা হচ্ছে। বিরোধী দল সংসদ বয়কট করছে না, এবং অতীতে কখনো বয়কট করেনি, ওয়াকআউট করেছে। ওয়াকআউটটা সংসদের কালচারের পার্ট। বয়কট মানে হচ্ছে আমি যাবো না, 90 দিন পূর্ণ হলে তখন গিয়ে কোনো মতে সংসদ সদস্য পদ বাঁচানোর জন্য এটা করবো। বিএনপির সাংসদ সদস্য আশরাফুদ্দিন নিজামও বলেছিলেন যে আমরা তো এই কালচার দেখিনি, আমরা অতীতে দেখছি বিরোধী দল মানে সংসদে যাবে না, 90 দিন হলে আমরা শেষ দিন যাব, গিয়ে সংসদ সদস্য পদ টিকাবো। এবারেই প্রথম আমরা স্বাধীনতার পরে একটা প্রাণবন্ত সংসদ পেয়েছি যেখানে দুই দলই কোঅপারেট করছে, এবং বিরোধী দল বারবার বলছে আমরা সরকারকে গঠনমূলক সমালোচনাও করবো, অ্যাট দ্য সেম টাইম সহযোগিতা করতে চাই। তারা এই যে সরকার দল বিরোধী দল মিলে তেলের দামের জন্য কমিটি করছে, সেখানে যাচ্ছে, একে অপরের সাথে কথা বলতেছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বেস্ট একটা সংসদ যেখানে সরকার দল বিরোধী দল খুবই কোঅপারেটিভ এবং একই সাথে ক্রিটিসাইজও করছে, যেটা তাদের করতেই হবে বিরোধী দল হিসাবে। তো আমি মনে করি এটাকে আমি বিরোধী দল হিসাবে আমি বেস্ট বিরোধী দল বলবো বাংলাদেশের ইতিহাসে, যেটা স্পিকার বলেছেন, আমি ওনাকে কোট করছি। আর যেটা যে বিএনপি এবং জামাতের মধ্যে এই যে রাজনীতিতে কোঅপারেট করছে কিনা, দেখেন বিএনপি আর জামাতের ইতিহাসটা যদি দেখেন, বিএনপি আর জামাত কিন্তু খুব ক্লোজ এলাই। আপনি ইভেন জিয়াউর রহমানের যে ধরেন 7 নভেম্বর যে বিপ্লব সংহতি দিবস, আপনারা ইতিহাস জেনে থাকবেন, রাশিদ ভাই জানবেন অবশ্যই। বিপ্লব সংহতি দিবসে আমরা যেটা বলি সিপাহী জনতার বিপ্লবী জিয়াকে যে মুক্ত করে নিয়ে আসছে, সেখানে ইতিহাস দেখবেন যে সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াউর রহমানকে নিয়ে এসেছে। তো ওই আন্দোলনে কিন্তু জাসদের পাশাপাশি একটা বড় পার্ট মানে সিপাহী জনতার যে অংশটা, জনতার অংশ কিন্তু ইসলামপন্থী, জামাতপন্থী বা মুসলিম লীগপন্থী মানুষরাই ছিল জিয়াউর রহমানকে মুক্ত করার সময়। জিয়াউর রহমান নিজেও ডানপন্থী মানুষ ছিলেন, উনি সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সহ অন্যান্য অনেক কিছু সংযোজন করেছেন। এবং 91 নির্বাচনে দেখেন বিএনপি বা আওয়ামী লীগ কেউ এককভাবে ক্ষমতায় আসছে না। বিএনপিকে 140 আসন পেয়েছে, জামাতের 18 আসন নিঃস্বার্থভাবে দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসেছে। তার মানে বিএনপি, জিয়াউর রহমান যখন পাওয়ারে আসছেন তখন ইসলামপন্থী জনতার সমর্থনে আসছেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় আসছেন তখন কিন্তু এককভাবে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, জামাতের সহযোগিতায়। তার মানে জামাত নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছে। এবং সেই সময় পরিস্থিতিটা এরকম যে যদি জামাত বলতো যে আমাকে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে, নাইলে আমি জোট করব না, সেটাও করতে বাধ্য হতো বিএনপি। কারণ আওয়ামী লীগও চাইলে বাকি সব দলকে নিয়ে সে করতে পারে, কারণ 140 বিএনপি, বাকি 160 কিন্তু অন্যদের। চাইলে কিন্তু আওয়ামী লীগ চেষ্টাও করছিল, এই যে আমরা দেখি যে জামাতের কাছে যা পায়ে ছুঁয়ে সালাম করছে ওগুলো ওই সময়ের। তো চাইলে কিন্তু জামাত মানে আওয়ামী লীগের সাথে জোট করে করতে পারতো, অথবা বিএনপির সাথে নেগোশিয়েট করতে পারতো, আমাদেরকে মন্ত্রী দিতে হবে, প্রধানমন্ত্রিত্ব দিতে হবে বা কিছু। কিন্তু জামাত যেটা করছে নিঃশর্তভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে তারা কিন্তু ইভেন মন্ত্রিত্ব নেয়নি। তাহলে বিএনপির সাথে বিএনপিকে সহযোগিতা করার যে জামাতের ইতিহাস, এটা তো ঐতিহাসিক। তারপরে আপনি দেখেন এরপরে আবার মানুষের অনেকের আবার 96 তে যেটা হয়েছে, 96 হতে বেশি নাই, যদি আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয় যে এটা ভাগাভাগির একটা সংসদ, তাহলে কি ভাগাভাগি? না, আমি এটা বলছি না ভাগাভাগি সংসদ বলছি না। আমি বলছি যে বিএনপিকে যেটা বলছেন রাশেদ ভাই যে কখনো সহযোগিতা করে নাই, আমি বলছি বিএনপি বরং সব সময় জামাতের সহযোগিতায় ক্ষমতায় আসতে পেরেছে। 2001 এবার তো আলাদা ইলেকশন হয়েছে, 2001-এও আবার জামাত বিএনপি মিলেই কিন্তু ক্ষমতায় এসেছে। 96-তে যেটা হয়েছে যে মাগুরের ইলেকশনের পরে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার মানতে চান নাই, এটা নিয়ে আন্দোলন হয়েছে, সেটা আলাদা ইস্যু ছিল। কারণ খালেদা জিয়ার ওটা যদি না করতে তাহলে হয়তো এই আওয়ামী লীগ আসতেও পারতো না, 96-তে আওয়ামী লীগ আসতে পারতো না যদি খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার শুরুতেই মেনে নিতেন। এখন বিএনপি যেটা হয়, বিএনপি সব দাবি মানে কিন্তু একটু জলঘোলা করে মানে। ধরুন 94-তে মাগুরের ইলেকশনের পরে উনি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতেন তাহলে 96-তে আওয়ামী লীগ আসতে পারতো না। আবার 2006-এ যদি কেএম হাসানকে নিয়ে বিএনপি গোয়ার্তুমি না করতো তাহলে ধরুন আওয়ামী লীগ 1-11 হইতো না, আওয়ামী লীগও আসতো না। তো এই ঘটনাগুলোতে কিন্তু বিএনপি সবসময় জামাতের সহযোগিতা এসেছে। এরপরে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কিন্তু শিবিরের অসংখ্য মিছিল দেখবেন, আমি দেখি সোশ্যাল মিডিয়ায় যে খালেদা জিয়ার মুক্তির জন্য শিবির মিছিল করছে এবং মার্চ ফর ডেমোক্রেসিতে শিবিরের ছেলেরা গিয়ে শহীদ হচ্ছে। এই পুরো সময়ে খালেদা জিয়াও জামাতের জন্য বিবৃতি দিয়েছে, জামাত খালেদা জিয়ার জন্য আন্দোলন করছে। আমি মনে করি না এখানে কোনো ধরনের ছিল, বরং বিএনপির ভুলের কারণে, যেমন 2014 সালেও কিন্তু আওয়ামী লীগ আমরা হটাই দিতে পারতাম যদি নির্বাচনের পর আন্দোলনটা হতো। 96-তে খালেদা জিয়া একক ইলেকশন করে এসে 21 দিনের পরে কিন্তু
ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, একক ইলেকশন করে টিকতে পারতো না, পারে নাই। 2014-তে আওয়ামী লীগ 153 আসনে বিনা ভোটে ইলেকশন করে আসছে। এটা যদি আন্দোলনটা জাস্ট একটা মাস কন্টিনিউ হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে যেত, কিন্তু বিএনপির ভুলের কারণে আবার আমরা আরো লম্বা যদি রাশেদ খান ফেসিবাদে পড়ে গেলাম। যদি